কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, ওই পদে যে থাকবে বাকি পক্ষ ওই পদটাকে যে আছে তাকে কলুষিত করার চেষ্টা করবে। বিএনপির সমস্যা কি? বিএনপির বিরোধিতার নামে হচ্ছে বিষোদ্গার, প্রতিযোগিতার নামে হচ্ছে আপনার প্রপাগান্ডা। সেখানে বিএনপির লোকদের প্রধান দায়িত্ব হলো বিএনপির সমালোচনা দায়িত্বটা কনস্ট্রাকটিভ। একটু যদি গভীরে যাই, ঠিক আছে, উই গট ইউর পয়েন্ট, কিন্তু একটু যদি গভীরে যাই, যে ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, তিনি যে এটা সাবেক সভাপতি, কিন্তু আমরা আবার আরেকটি খবরে দেখছি যে তাকে বহিষ্কার করা হয়েছে এরকম। সেটাকে এখন বহিষ্কার করা হয়েছে নাকি আগে বহিষ্কার করা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু বললাম। কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা লিখছেন যেখানে নাকি জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ডক্টর ইউনূসের মানে একটা বিশাল গুণ হলো উনি এতগুলি অপদার্থ কিভাবে খুঁজে একসঙ্গে এরা জড়ো করলো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা শুধুমাত্র বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই নাই, আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার থাকবে সমান, এবং একটি মানবিক বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রে এখনও শিশু ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখলাম যে বেশ কয়েকটি ধর্ষণ ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে। বর্তমান সরকার মাত্র কয়েকদিন দায়িত্ব নিয়েছে, এই সময় যেমন ঘটেছে, এর আগের সময়েও অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। নরসিংদীতে যে ঘটনাটি ঘটেছে সেটি হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু আমরা আসলে বুঝতে চাই যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, সেটা কিভাবে আসলে সবাই রাজনৈতিক দল যারা আছে সরকারে এবং বিরোধী দলে যারা থাকবে তাদের কি করণীয়, সেই কথাটা আমরা আলোচনা করব। পাশাপাশি সাম্প্রতিক আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। একটি ভালো বিষয়ও আজ আমরা দেখলাম, যেটা আসলে গণতন্ত্রের অন্যরকম সৌন্দর্য, সৌহার্দ্য বোধ। আমরা দেখলাম যে নাগরিক পার্টি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী যে আয়োজন করেছে, সেখানে আমরা দেখলাম যে বিরোধী দলের নেতা গেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই অনুষ্ঠানে গেছেন। দৃশ্যটি নিশ্চয়ই সুন্দর। সব মিলে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব তাসনুভা জাবিন, রাজনৈতিক ব্যক্তিত্বই বলছি, আমরা আশা করছি যে উইল বি ব্যাক সুন। এবং আমাদের সাথে আরও আছে রেজাউল করিম রনি, জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক। রেজাউল করিম রনি, তাসনুভা জাবিন এবং মাসুদ কামাল, তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই যে ঘটনাটি ঘটেছে, আমি আসলে তাসনুভা, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ঘটনাটি নরসিংদীতে যেটি ঘটেছে, এর আগে আফিয়ার ধর্ষণ এবং হত্যার যে ঘটনাটি ঘটলো, এরপর কিন্তু সারা বাংলাদেশে প্রতিটি মানুষ আমার মনে হয় চোখের পানি ফেলেছে। মানুষ কাঁদছে, আইন পরিবর্তন হচ্ছে, কিন্তু অপরাধ থামছে না। গোড়ার সংকটটা কোথায় বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আপনার নিশ্চয়ই তনু হত্যার কথা মনে আছে। আমরা ওই যে আসলে বাংলাদেশের সব এ ধরনের নৃশংস ঘটনাগুলোর মূলে যে কেন হয় না কিছু, আমি আমেনার, নরসিংদীর যে মেয়েটা আমেনার ভাইয়ের কথা বলছিলাম। সো সে বলছিল যে আমি টাকা পয়সা চাই নাই, ভাত কাপড় চাই নাই, আমি কোনো আশ্রয় চাই না, আমি শুধু বিচার চেয়েছিলাম। তাহলে বিচার চাওয়ার পরেই কিন্তু তার উপর তাকে চলে যেতে হলো দুনিয়া থেকে। এই যে বিচার করা যাবে না কারণ বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি, সেই তনু থেকে আমেনা পর্যন্ত এবং এর আগেও ইয়াসমিন। সো এইগুলো কিন্তু বাংলাদেশের একদম আষ্টে পৃষ্ঠে রয়ে গেছে যে আপনি একটা অপরাধ করবেন, এই অপরাধের আপনাকে শেল্টার দিবে। এটা নিয়ে এটা যদি আমি নিশ্চিত করে বলতে পারি, এটা যদি জাতীয় ইস্যু না হতো, আমরা যদি আমেনার নাম না জানতাম, নূরা কখনোই গ্রেফতার হতো না। এটা আমার একদম ব্যক্তিগত একটা বিশ্বাস। কারণ এরকম অজস্র আমেনা বিভিন্ন কোনায়, বাংলাদেশের এই পুরো 64টা জেলার কোনায় কোনায় মেয়েরা এভাবে ধর্ষণের শিকার হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, এবং যারা এটা করছে তারা পার পাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে বিচার হয় না দেখে। যে এখানে এবং আমি দেখলাম যে তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। দিনে দুপুরে হাদিকে হত্যা করে সে দেখেছে, নুরা তো দেখেছে হাদিকে খুন করে মানুষ পার পেয়ে গেছে। সে বলছে আমি মানুষ খুন করে পার তো পাই এদেশে। এবং আপনি দেখেন যে রিসেন্ট যে জামিন পেয়েছে বদি, তাকে ওই সরকারও কিন্তু জেলে পাঠিয়েছিল। তার অপরাধ মানে আপনাকে খুঁজতেও হবে না, সেরকম মানুষ জামিন পেয়ে যায়। তাহলে বাংলাদেশে যে এই যে বিচার হয় না, কোনো কিছুর বিচার হয় না, আপনি যতদিন পর্যন্ত এই আইন শৃঙ্খলা এবং বিচারকে দলের ঊর্ধ্বে আমরা উঠাতে না পারবো, সরকারের ঊর্ধ্বে আমরা উঠাতে না পারবো, ওই যে আপনি শুরুতে বলছিলেন না মানবিক মানুষের অধিকার, এটা তো সে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র মানুষ কেন চায়? 71-এ যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র আমরা চেয়েছি যে আমার যে অধিকার সেটা আমার একটা রাষ্ট্র নিশ্চিত করবে।
আমি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমি কারো অধীনে না। কিন্তু আমার রাষ্ট্র যখন আমার উপর হওয়া হামলার বিচার করে না, এবং যে হামলাকারী সে যখন জন্ম থেকে তার সবসময় সে দেখে বড়ই হয় এটা নিয়ে যে বাংলাদেশে অপরাধ করে আমি পার পেয়ে যাব, সেটা যত বড়ই অপরাধ হোক, খুন হোক আর যাই হোক, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার জামিন হবেই, বা আমি ধরাছোঁয়ার বাইরে থাকবোই। সো এইটা যদি বন্ধ না হয় তাহলে হবে না। রেজাউল করিম রনি, এই পরিবর্তনটা কেন আসছে না যে আমি আমার দল ক্ষমতায় থাকলেই, বা আমি যে দলের সাথে আমার যোগাযোগ ভালো তারা ক্ষমতায় থাকলে আমি পার পেয়ে যাব, এই যে প্রবণতা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেই পরিবর্তনটা আসলে কেন হচ্ছে না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, কোন একটি ঘটনা ঘটলে আমরা সেটাকে একটা রাজনৈতিক টুল হিসেবে ব্যবহারেরও একটা মানে প্রবণতা দেখছি, সেটা কি আমাদের কি ক্ষতি করছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এটার খানিকটা আলাপ চলে আসছে এখানে আলোচনায়। তারপরে যে প্রসঙ্গটা আপনি যুক্ত করলেন, দেখেন এখানে বিচার তো লক্ষ্য না, আমাদের লক্ষ্য হইল অপরাধীর পরিচয়টা নির্ণয় করা, এবং সে অপরাধীর পরিচয়ের মধ্যে কোনো না কোনোভাবে যদি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে একটা সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারপরে তার ন্যারেটিভ তৈরি করা। এই যে এখানে যে যারা গ্রেফতার হয়েছে আসামি, তাদের মধ্যে দলীয়, নির্দলীয়, সর্বদলীয় সমস্ত লোক আছে। 2008 সালে 18 সালে আপনার বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করা লোক মেম্বার, যিনি সালিসির দায়িত্ব নিয়েছিল, নিয়ে মেয়েটাকে মৃত্যুর পথে, এই পরিণতির পথে ঠেলে দিছে। হ্যাঁ, সে 2018 সালেই বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে, আপনারা জানেন স্থানীয় সরকারগুলোও আওয়ামী লীগের আমলে দলীয়ভাবে নির্বাচনের দিকে নিয়ে গেছিল তারা। যাই হোক, তারপরে এখানে প্রথম যারা গ্রেফতার হলো দুইজন, একজন জামাতের কর্মী সরাসরি। তো এখন কিন্তু ন্যারেটিভ পলিটিক্সটা কি, যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। এই যে বিএনপির নেতাকর্মী, এই ঘটনা কিন্তু আজকের না, অনেকদিন আগের। আমি যেদিন ঘটনা ঘটছে সেদিন নিউজ দেখছি, আমি বলছি এরকম একটা ঘটনা, কেউ কথা বলতেছেন এটা নিয়ে। হ্যাঁ, মানে ওরকম আলোচনা হয় না, যখন ঘটনা হয়েছে নিউজ হয়েছে, ছোট করে নিউজ হয়েছে, যেরকম একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। তারপরে এই হত্যার ঘটনার সময়, পরে যখন হত্যাটা হইলো, এটা মানে আরো কয়েকদিন পরে, 7-8 দিন পরে, যখন ওই যে তারা খালার বাড়িতে যাওয়ার সময় আমি না, তখন ছিনাই নিয়ে তাকে যে হত্যা করা হলো, তখন এটা ব্যাপকভাবে নিউজ হয়েছে। তারও 3 দিন পরে সোশ্যাল মিডিয়াতে যখন এখানে একটা বিএনপি থেকে পদত্যাগ করা একটা লোকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তখন এটা ভাইরাল হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে 3টা স্তর লাগছে ভাইরাল হইতে। এবং ভাইরাল করছে কারা? যারা মনে করছে যে অপরাধ যা মানেই হলো বিএনপি, এই ন্যারেটিভটা তৈরি করলে যাদের সুবিধা হয় তারা নিশ্চয়ই তারা মেধাবী, না হলে তো এই জিনিস করার কথা না। কিন্তু পরে যেহেতু দেখা গেছে যে একজন সালিসি মেম্বার, ধইরা নিলাম সে বিএনপির, কিন্তু সরাসরি যে আপনার নেতাকর্মী মানে অভিযুক্ত ধর্ষণের আসামি, সেটা নিয়ে আপনার পজিশন কোথায়? আপনার দল থেকে আপনার বিবৃতি কোথায়? আপনি যে কথায় কথায় আন্দোলনে ডাক দেন, এবং সেই আন্দোলনের ডাকে যারা তাদের সমালোচনা করে তাদেরকে ট্যাগ করে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। আপনি নিশ্চয়ই 1000 গালি পাইছেন। হ্যাঁ, আমার ধারণা, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাকে, আপনাকে এবং আরও যারা কথা বলে এদেরকে ট্যাগ করে করে গালি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ঘটনা ঘটলো। হ্যাঁ, এই যে প্রবণতা, এইটা বিচার নিশ্চিত করার পথও বন্ধ করে দেয়। কিন্তু সেখানে আমি ধন্যবাদ জানাতে চাই খায়রুল কবির খোকনকে। উনি সদ্য নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন। উনি এখানে গিয়েছেন এবং থেকে দ্রুত সময়ে আসামিদের, এই পর্যন্ত মনে হয় এজাহারভুক্ত 10 জন আসামি 7 জনই গ্রেফতার হয়েছে। আমরা আশা করছি বাকি 3 জনও গ্রেফতার হবে এবং একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। আরেকটা কথা হলো, আমাদের এখানে এই যে একটু যদি গভীরে যাই, ঠিক আছে, উই গট ইউর পয়েন্ট, কিন্তু একটু যদি গভীরে যাই, যে ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, তিনি যে এটা সাবেক সভাপতি, কিন্তু আমরা আবার আরেকটি খবরে দেখছি যে তাকে বহিষ্কার করা হয়েছে এরকম। সেটাকে এখন বহিষ্কার করা হয়েছে নাকি আগে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট না। 18 সালে উনি নিজে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছিল। আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচনগুলো আওয়ামী লীগ তার নিজের দলীয়ভাবে করা হইতো, মার্কাপো দিয়ে করা হইতো। হ্যাঁ, 5 তারিখের পরে সে নিজেকে বিএনপি ক্লেম করতে পারে, সেটা অন্য ব্যাপার। সেটা করলেও তো আর সে মানে সে নিজেকে, এখন তো অনেক লোকই বিএনপির হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো একটা জোয়ার বিএনপি হওয়া, এটা এখন একটা ফ্যাশন বিএনপি হওয়া, সেটা সমস্যা না। সমস্যাটা হলো এই যে অপরাধীর পরিচয়টা গুরুত্বপূর্ণ। অপরাধী সে যেই দলেরই হোক, তার জন্য যে সম্মিলিত নাগরিক আন্দোলন দরকার, সম্মিলিত সোচ্চার কণ্ঠস্বর দরকার, সেটা না। আমার দলের যদি কেউ অপরাধী হয়, যেহেতু আমি মেধাবী, হ্যাঁ, তাহলে সেটা কোনো সমস্যা না। সমস্যা হবে যদি সে ছাত্রী হয়,
হ্যাঁ, যদি অন্য দলের হয় তাহলে এই যে ন্যারেটিভ পলিটিক্সের বন্যা বসায় দেয়, একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ফটোকার্ড সারানোর জোয়ার শুরু করে দেওয়া, এইটা ফটোকার্ডের জোয়ার যদি না হইতো তাহলে এই ঘটনা আজকে ভাইরাল হইতো না, এতদূর আসতো না। ফলে আমাদের এখানে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কোনো অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, এবং সেক্ষেত্রে সম্মিলিত নাগরিক প্রতিরোধ যখন আমরা এই সমস্ত ঘটনায় ঘটাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত বিচার পাওয়ার সংস্কৃতি তৈরি হবে না। কারণ আমরা তো মুখ চেনে বিচার চাই, আমরা তো আমার দলের লোক করলে কোনো সমস্যা নাই, ভালো, এটা ব্যক্তিগত বিষয়। ফলে এই যে মুখ চেনার সংস্কৃতি, সিলেক্টিভ হিউম্যানিজম, এইটা বিচারহীনতা সংস্কৃতি সমাজে তৈরি করে। আমি আসবো আবার আপনার কাছে রিজাল করিম রানী, কিন্তু আমি মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে এখানে এক ধরনের ক্যাম্পেইনও আমরা দেখতে পাচ্ছি, মানে একটি ঘটনা, খুবই নির্মম ঘটনা, সেই ঘটনার বিচার চাওয়ার দাবিতে সবাই একযোগে বিচার চাইবে, সেটাই প্রত্যাশিত। এবং এই ধরনের ঘটনা যে ঘটছে, কি করে আসলে বন্ধ হতে পারে? আইন পরিবর্তন হলো, কিছু বিষয়ে খুব দ্রুত তড়িৎ তদন্তের কিছু আমরা বিধান আমরা যোগ করতে দেখলাম সেই আইনে, তারপরও কমছে না, থামছে না। কেন থামছে না সেই জায়গাটা পর্যালোচনা বা নতুন কোনো শাস্তির বিধান আসলে দরকার কিনা, সেগুলোকে ছাপিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে একদম গালি দেওয়া হচ্ছে সরাসরি, প্রধানমন্ত্রী কেনে যা করছে তাই বলা হচ্ছে। এই প্রবণতাটা আপনি কিভাবে দেখছেন? আর এই যে মানে একটা দলীয় পরিচয় সামনে এনে ঘটনাকে করা, মানে এটাতে আসলে মানে কতটুকু ক্ষতি করে মূল সংকটটা নিরসন করতে? ব্যাপারটা কি আমি বলি, এই যে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া না, এটা হলো রাজনীতি। যে কোনো কিছু ঘটুক, ওনাকে আমি গালি দিলে পরে আমি পলিটিক্যালি আমি এক কদম অগ্রসর হতে পারবো, এটা হলো এক ধরনের মানসিকতা। এই ঘটনাগুলো ঘটে কি, যে বলা হয় না, একটা কথা খুব প্রচলিত, কিন্তু সব দলের লিডার একটা কথা বলেন যে অপরাধী যে দলেরই হোক না কেন তাকে সাজা পেতে হবে। এটা হলো গিয়ে আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের কণ্ঠে উচ্চারিত সবচেয়ে কমন মিথ্যা কথা। উনি এটা মিন করেন না, উনি এটা বলার জন্য বলেন, এবং ওনার দলের লোক হলে উনি তাকে ছাড়ানোর জন্য হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেন ওনাকে মুক্ত করার জন্য। একটাই যোগ্যতা, সে আমার দলের লোক। আপনি ভাবেন 2024-এর আগে প্রত্যেকটা থানায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিল? ওই এলাকার যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতা। তো সেই নেতাগুলি কি এখন ওই থানায় যে ওই প্রভাবটা বিস্তার করতে পারবে? পারবে না। তো তারা তো 17 বছর প্রভাবটা বিস্তার করছে, তো এখন পারবে না কেন? পারবে না এই কারণে দলটা এখন ক্ষমতায় নাই। তার মানে যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজন পারে প্রভাব বিস্তার করতে। আচ্ছা, পারে কেন? পারেরও দুটো কারণে। একটা কারণ হলো, তার ক্ষমতাটাকে যদি ওই প্রশাসন অথবা পুলিশ যদি সে ক্ষমতাটাকে ইগনোর করে, তাহলে পুলিশ বিপদে পড়ে। যেমন ইয়ের আমলে, আপনার কি বলে, আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে এই স্টুডেন্ট নামধারী কিছু লোকজন যেত, যে পায়ের উপরে পা তুলে হুমকি দিত, ওটা পুড়িয়ে দিয়েছি, ওকে জ্বালিয়ে মেরেছি। তারপরে কোনো পুলিশ হয়তো আত্মসম্মান রক্ষার জন্য তাকে অ্যারেস্ট করলে মধ্যরাতে বা কোর্ট বসে তার জামিন হয়ে যেত। কিন্তু ওটা কি এখন হবে? ওই পুলা এখন পারবে না। কেন পারবে না? কারণ তার যে প্রশ্রয়দাতা, তার যে মাথার উপরে যে হাতটা ছিল, সে হাতটা এখন সরে গেছে। এখন কোনো একজন ওই ছাত্র প্রতিনিধি যে বলতে পারবে না। তো তখন তো পেরেছে। তার মানে পরিবর্তনটা হয়েছে কোথায়? মাথায়। কিন্তু মাথায় পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে সারা দেহ সেই অনুযায়ী আচরণ করতে থাকে। তো এখন এটা কি মনে ঘটে? এখন আপনি বলবো যে আমাদের বর্তমান যিনি আথার সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তারেক রহমান, উনি কি এটাকে করতেছেন? বুঝলেন, উনি করতেছেন কিনা এটা এখনো কেউ জানে না। উনি যেই মাত্র এটা অ্যাকশনে যাবেন, তখন ওই লোকগুলি বুঝবে যে না, উনি তো করছেন না। ওরা কিন্তু ভাবছে যে আগে যেমন ওরা করতো, আমি এখন এরকম ভাবে করলে আমি এই আমাদের মানে নেতৃবৃন্দ, আমরা তাদের কাছ থেকে একই ধরনের প্রশ্রয় পাবো। যেই মাত্র নাকি একটা প্রশ্রয় না দেওয়ার মতো ঘটনা ঘটবে, বড় ধরনের ঘটনা ঘটবে, সেই মাত্র কিন্তু বাকির একটা মেসেজ পেয়ে যাবে, না এই লোক তো দেয় না প্রশ্রয়। তাহলে কিন্তু পরিবর্তনটা মাথার থেকে আসতে হবে। আবার এই পরিবর্তনটা যার কাছ থেকে আমি প্রত্যাশা করছি, তিনি যদি আবার কারো ক্ষেত্রে কঠোর হন, কারো ক্ষেত্রে নমনীয় হন, তাহলে কিন্তু ওনার এটা আর কাজ করবে না। কারণ শুরু থেকেই ওনাকে
অ্যাকশনটা নিতে হবে। যেই মাত্র শুরু থেকে অ্যাকশনটা নিতে পারবেন সেই মাত্র কিন্তু কাজটা হবে। আমি আপনার একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ কিন্তু করি। এই ঘটনাটা যখন সামনে আসলো আমরা তো খুব অল্প সময়ের মধ্যে দেখলাম যে অভিযুক্ত নুরাকে গ্রেফতার করা হলো, সো অ্যাকশন দ্রুত নেওয়া হয়েছে, কিন্তু তারপরও এই যে আপনার ট্যাগিং, এটাকে আপনি কিভাবে ট্যাগিংটা তো দেখেন? চলতেই থাকবে, কারণ তারা তো এখনো জানছে না যে ট্যাগিং এর কাজ হবে কিনা। তারা তো ট্রাই করে যাবে, কারণ এতে তো তাদের পলিটিক্যাল বেনিফিট আছে, তারা ওভাবে এটা চিন্তা করবে। কিন্তু কিছু লোক তো সবসময় থাকবে। ধরুন আপনি দেখবেন, আপনি যখন গলি দিয়ে হাঁটবেন না, ওই যে একটা কথা আছে গ্রাম প্রবাদ, গলির কুকুর। গলির কুকুর কি জানেন? ও কিন্তু ওর গলিতে বাঘ, দূরে কিছু না। আপনি যখন ওর গলির থেকে বেরিয়ে আসবে, সে দূরের থেকে ঘেউ ঘেউ করবে, সে কিন্তু আপনার কাজ পর্যন্ত আসবে না। তো আমাদের তো গলির বাইরে কিছু কুকুর আছে, তারা হলো ওই গলির কুকুর, সেখান থেকে ঘেউ ঘেউ করতে থাকবে, আপনি ঘেউ ঘেউ শুনবেন। এখন যদি ওই ঘেউ ঘেউ শুনে আপনি আবার বিচলিত হন, তাহলে আবার হবে না। আচ্ছা, আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। ঘেউ আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য নষ্ট করবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তাসতুবা যাবেন, আমরা শুরুতেই বলছিলাম যে আজকে যে অনুষ্ঠান হলো, আপনার দল, আপনি হয়তো সেই দলে ফিরেও যাবেন যে কোনো সময়, বা না গেলেও আপনার তো একটা টান আছেই এনসিপিতে। আপনি শুরু থেকে ছিলেন সেখানে, আজকে যে ইফতার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেখানে গেছেন, প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু যেভাবে অ্যাটাক করে কথা বলা হয় কোনো রকম কারণ ছাড়া, যেটাকে আসলে কামাল তো বললেনই একভাবে, তো এটা চলতে থাকলে তো সেই সৌহার্দ্যতাটাও হারিয়ে যাবে। আসল সমস্যা আমরা কি এর মধ্যে দিয়ে নিরসন করতে পারবো? এই যে পলিটিসাইজ করা হয় কোনো একটা ঘটনাকে, এর মধ্যে থেকে কিভাবে বের হওয়া যায়? প্রোগ্রামের আগে মাসুদ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমি ফিরে যাচ্ছি এনসিপিতে, এরকম বেশ কিছু নিউজ হয়েছে। আপনি তো অন্তর্যামী, টান আছে এটাও বলে দিচ্ছেন। আসলে এরকম কোনো কিছু সেটা থাকার কথা না? অবশ্যই আজকে feeling তো ফেব্রুয়ারি থাকারই কথা, 1 বছর হয়েছে। হ্যাঁ, এটা আসলে ডেফিনেটলি আমি রাজনীতি শুরু করেছি এই দল দিয়ে। এটা আমি একটা ফাউন্ডার মেম্বার ছিলাম একজন, এবং এর আগেও আমি অন এয়ারে বলেছি যে এটা আমাদের সন্তানের মতো, আমরা যারা ছেড়ে এসেছে। এটা আমার শুধু একার না, প্রত্যেকেরই এই ফিলিংটা আছে। সো এটাকে এক সাইডে রেখে সৌহার্দ্যের কথা যেটা আমি বলি, আমার মনে হয় 5 আগস্টের পরে সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, সেই প্যারাডিমটা অনেক চেঞ্জ হয়েছে। এটা আমরা চারজনই কিন্তু আরও বেশি মনে হয়, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, বা আপনার বিভিন্ন মানুষের সাথে আমরা যখন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে দেখা হয়, কথাবার্তার মধ্যেও কিন্তু বোঝা যায়। মাসুদ ভাই যেটা বললো যে অ্যাটাক করে কথা, এটা আমার মনে হয় না যে শুধু জুলাই পরবর্তী তরুণরা এটা করে। এটা আসলে মানে 17 বছর এক ধরনের বাক স্বাধীনতা কমপ্লিটলি বন্ধ করে রাখার পরে, এটা ধরেন 2 থেকে 3 বছর পর, 5 বছর পর, আমার কাছে মনে হয় যে মানুষ ওই 17 বছরের মানে এখন যা ইচ্ছে তাই বলবো, যা ইচ্ছে তাই কি বলে না। আমার কাছে মনে হয় যে এই যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আপনি যা ইচ্ছা তারটাকে যদি আপনি ফিল্টার করে ফেলে দেন, বাকি যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আমার কাছে মনে হয় এটাতে বাংলাদেশ বা রাষ্ট্রই উপকৃত হচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণের প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আমার তো মনে হয় বিএনপি বা প্রো বিএনপি অ্যাক্টিভিস্টরা সবচেয়ে বেশি সমালোচনা করেছে, সবচেয়ে বেশি যা খুশি তা বলেছে সবসময় বলে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে এটাই তো আপনি আমি বলবো যে তাহলে কি আমি বলবো যে তারাও ঘেউ ঘেউ করছে না। সো এই যে এখন সবাই কথা বলছে, একজন তো বলেছে যে আমি, জিয়া ভাই সম্ভবত উনি লিখেছেন যে আই এম সরি বিএনপি, আগুন নিয়ে খেলা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে খেলা উচিত না। সো মানুষজন তো এভাবে লিখছে, সরাসরি বলছে কথাটা। এটা কেন? এই 5 আগস্টের যে একটা পরিবর্তন হয়েছে, আপনি এই ধরনের উস্কানিমূলক বা টিপ্পনি কেটে আমরা যেসব কথা বলি, এটাকে যদি আমি এক সাইডে রাখি, বাকি যে কথাগুলো হচ্ছে বা যে সমালোচনাটা হচ্ছে, সেটা যে কোনো গভর্নমেন্টকে চাপে রাখবে। আরেকটা উদাহরণ আমি সেদিনও দিয়েছিলাম আরেকটা চ্যানেলে, যে যেভাবে প্রধানমন্ত্রীর মেয়েকে অ্যাটাক করা হয়েছে, সাইবার বুলিং করা হয়েছে, সব ধরনের মানুষ ওই ঘেউ ঘেউর উপরে উঠে গিয়ে কিন্তু স্ট্যান্ড নিয়েছে যে তুমি এটা করতে পারবে না। আমরা তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবো, তার পলিটিক্সের, তার পলিসির আমরা সমালোচনা করতে পারবো, বাট তাকে আমরা সমালোচনা করতে পারবো না। সো আপনি যখন ঘেউ ঘেউ দেখবেন, ঘেউ ঘেউর উপরে গিয়ে কিন্তু আমরা সবাই একটা সারফেসে চলে আসে। সো আমার কাছে মনে হয় যে এটা জুলাইয়ের পরবর্তী আমার কাছে মনে হয় তাসতুবা একদম ইউ হ্যাভ রাইটলি অ্যাড্রেসড। মানে এই জিনিসটা আমাদের মনে হয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত, যে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক লাভালাভির জায়গাটা বাদ দিয়ে একদম
এক হয়ে কাজ করা, এবং আমার মনে হয় যে এই যে শিশু ধর্ষণের মতো বিষয়টা সেরকম একটা স্পর্শকাতর অবশ্যই, বিষয়, এবং এবং এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যখন সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তখন আমরা মূল সংকটটা নিরসনটা কিভাবে হবে সেই আলোচনাটা দূরে সরে যায়। মূল সংকটটা আসলে যখন রনি ভাই বা মাসুদ ভাই বলছিলেন রাজনীতিকরণ, বা আপনি প্রশ্নটাও যখন করলেন যে এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেন ব্যবহার হয়, এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য। এটা আপনি ওই যে বিএনপির মানে এটা হচ্ছে কি ওই পদটা থাকে, ওইখানে এক একজন এক এক সময় চেয়ারম্যান থাকে, আপনি চেয়ারম্যান পদটাকে দেখবেন, চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামী লীগ না জামাত, আপনি ওটাকে দেখবেন না। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, ওই পদে যে থাকবে বাকি পক্ষ ওই পদটাকে যে আছে তাকে কলুষিত করার চেষ্টা করবে। সো আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি ওই চেয়ারম্যান পদ, ওই মেম্বার পদটাকে কিভাবে আপনি সংস্কার করবেন। সো ওই আপনি ওই তখন হয় কি রাজনৈতিক, আমি তো বলবোই আমার মানে বাংলাদেশের রাজনীতিটা ওই ধরনের দৈন্য মানুষের হাতে ছিল দেখেই বাংলাদেশের রাজনীতির আজকে এই অবস্থা। আচ্ছা, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। এর মাঝে আরেকটি আলোচনা বাংলা একাডেমি পুরস্কার, সেই পুরস্কার নিয়ে একটু কথা বলতে চাই। এটা ছোট বিরতির পর, দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি রেজাউল করিম রনি, আপনার কাছে আসি। বাংলা একাডেমির পুরস্কার বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনি জানেন যে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, যে বাংলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠান একজনকে পুরস্কার দেবেন, 21শে পদক দেবেন, এবং সেই পদক নাম ঘোষণার পরও তাকে দেওয়া হয় না। এবং এখন আমরা দেখলাম সেই সিদ্ধান্তটি পরিবর্তিত হয়েছে, বোধহয় বিতর্কের প্রেক্ষিতে খুব সম্ভবত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। 2রা মার্চ পুরস্কারটার ঘোষণা দেওয়া হয়েছে কবিকে। আপনার মন্তব্য শুনি। যে দেখেন, বিগত আমলে আমরা একটা প্রবণতা দেখছি, একটা গভর্নমেন্ট চলে হলো ফেসবুক দিয়া, ফেসবুকে একটা হাইপ উঠে মব। কিন্তু ধরেন বাংলাদেশে এটা সবচেয়ে বড় মবের ক্ষেত্রটা কোথায়, সেটা হলো ডিজিটাল ফিল্ডে। এখনকার মানুষ দুইটা সোসাইটিতে বাস করে, একটা হলো অ্যাকচুয়াল রিয়েল সোসাইটি, আর একটা হলো ভার্চুয়াল সোসাইটি। এখন ভার্চুয়াল সোসাইটিতে যেহেতু মানে আমাদের এটা ভার্চুয়াল সোসাইটিও আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, পার্ট অফ আওয়ার লাইফ। এই জন্য এই সোসাইটির আপনার নিয়ম কানুন শৃঙ্খলা যদি আপনি ঠিক না করেন, এইটা আপনার রিয়েল সোসাইটিকে এফেক্ট করে। যেমন ধরেন, এই যে সকাল বিকাল সরকার গঠন করা হয়েছিল নির্বাচনের আগে, এবং তারা নিজেদেরকে একমাত্র ক্ষমতার দাবিদার, এবং সব আমার ধারণা জান্নাতের টিকিট শর্ট হওয়ার কারণে শুধু নির্বাচনে তারা জয় লাভ করতে পারেনি। টিকিট যদি পর্যাপ্ত থাকতো বা টিকিট ছাপানোর যদি ব্যবস্থা থাকতো, তাইলে আপনার এই নির্বাচনে ঠেকানোর কোনো সুযোগ ছিল না কিন্তু কারো। তো এই যে একটা প্রবণতা, এটা কই তৈরি হয়েছিল? এটা কিন্তু মাঠে তৈরি হয়নি, এটা রিয়েল সমাজে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল ভার্চুয়াল সোসাইটিতে। হ্যাঁ, ভার্চুয়াল সোসাইটিতে এমন কোনো পোল আপনি দেখছেন যেখানে 70 থেকে 95% তারা আগানো ছিল না? একটাও দেখাতে পারবেন না। কিন্তু মাঠে কি দেখা গেল? মাঠে তারা কার্যত, এবং তাদের কতগুলো ফলাফল নিয়ে বিতর্ক আছে, দুই দল থেকে অবশ্য বিতর্ক আছে। তো সব মিলাইয়া তাহলে আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো ভার্চুয়াল সোসাইটিকে ঠিক করা, কারণ ভার্চুয়াল সোসাইটি ভেরি মাচ এঙ্গেজড উইথ আওয়ার লাইফ, আমাদের ডেইলি লাইফের অংশ এটা। আমাদের কম বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু করে, বিপুল লোক করে। এখন বাংলাদেশে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারী কি? ফটোকাট মহামারী। এই যে এত ভালো ভালো কথা বলি নানা জায়গায় যাই চেষ্টা কইরা, কোনো ভালো কথার ইজ্জত নাই তো, কারণ সেটা হলো কাটপিস। এটা ময়ূরীর সিনেমার আমলে কাটপিস চলতো, আর এখন চলতেছে। আর একটা হলো ফটোকাট সাংবাদিকতা। আপনি যত ভালো কথাই বলেন, আগের কথা পরের কথা মধ্যের কথা মিলে তার কথা বানাইয়া, সেটা বানাইয়া দিবে, এবার তারপরে এইবার প্রতিবাদ জানাবে, এইবার কাউন্টার দিবে। প্রথমে আমার যে বক্তব্য সেটা সে নিজের মনের মাধুরী মিশিয়ে বানাইয়া তারপরে সেইটার আবার একটা কাউন্টার দিবে, দিয়ে এবার 2টা ফটো কাট দিবে। হ্যাঁ, বাম পাশে আমার ছবি, তারপরে তার ছবি, আমার বক্তব্য, তার বক্তব্য। তোর সাহস থাকে সামনে এসে তর্ক কর, আমার বক্তব্য তুই নিজে দিয়ে দিলি, এইবার তার আবার কাউন্টার দিলি। কত বড় মেধা তোর! হ্যাঁ, এই মেধার উপরে আপনার কে কি করবে, এটা মুফতি আমির হামজা বলছিল। হ্যাঁ, সেটা আমি আর টকশোতে বলতে চাই না। হ্যাঁ, তো সেটা আজকে তো আমির হামজার সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার কেমন লাগলো এই ছবি দেখে? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, তো আপনার এই এবং এই আমির হামজার বক্তব্য নিয়েও কিন্তু, হ্যাঁ, যেদিন আপনার এই যে একটা ইন্ডিয়ান নায়িকা, ওনার প্রিয় নায়িকা রাশমিকার বিয়ে, সে বিয়ের দিন ওনার একটা বক্তব্য নিয়ে ফটোকাট ছাপা হয়েছে, যেটা উনি মিন করেন নাই যে কুষ্টিয়াতে এখন আমি উপরওয়ালা। মানে উপরওয়ালা বলতে উনি বুঝাইছিল যে আমি সর্বাধিনায়ক আর কি। হ্যাঁ, উপরওয়ালা মানে প্রভু বোঝায় না উনি। ওনার দেখেন যে ফটোকাট সংস্কৃতির জনক হইলো এই মেধাবী মুনাফিকদের দল, সেই জিনিসটা তাদের উপর প্রয়োগ করা হয়। এবং এটা করছে কি? যুগান্তর, মেইনস্ট্রিম পত্রিকা। এটা কিন্তু কোনো বট বাহিনী বা অন্য বিরোধী দল করেনি। ফলে এই জন্য আমি বলতেছি, আমাদের এখন সবচেয়ে যে মহামারী,
ফটোকাট মহামারী ঠিক করতে হবে, কোনো লোকের চরিত্র থাকতেছে না। হ্যাঁ, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন। এখন বিএনপির সমস্যা কি? বিএনপির বিরোধিতার নামে হচ্ছে বিষোদ্গার, প্রতিযোগিতার নামে হচ্ছে আপনার প্রোপাগান্ডা। সেখানে বিএনপির লোকদের প্রধান দায়িত্ব হলো বিএনপির সমালোচনা দায়িত্বটা, কনস্ট্রাকটিভ সমালোচনা দায়িত্বটা নিজেদের ঘাড়ে তুলে নেওয়া, নাহলে সর্বনাশ হয়ে যাবে দলটার। এখন প্রোপাগান্ডার ফলে কি হচ্ছে, যেখানে বিএনপি রিয়েলি আপনার ভুল করছে, যে এখানে রিয়েলি বিএনপি কারেক্ট হওয়ার দরকার, সেখানেও ধরেন আমরা কথা বলতে পারতেছি না। কারণ হলো বললো ও প্রোপাগান্ডা, এগুলি আমরা তো এগুলি করছি না, আমাদের তো লোক নাই। ফলে পুরা রাজনৈতিক পরিবেশকে তারা টক্সিক করে তুলছে, নষ্ট করে তুলছে। একইভাবে এই ঘটনার সাথে রিলেটেড হলো আপনার এই যে কবি মোহন রায়হানের পুরস্কারের বিষয়টা, এইটা 2025 সালের পুরস্কার। 2025 সালে কোন কমিটি পুরস্কার দিয়েছে? ডক্টর ইউনূসের সরকারের আমলে যারা দায়িত্ব পাইছে। বাংলা একাডেমিতে বিএনপি এখনো পর্যন্ত তার লোকজন নিয়োগ দেয় না, আগের সেট আপ চলতেছে। এবং বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। এবং সেখানে পুরস্কার দেওয়ার কমিটিতে যারা ফেলো বলে, সেই ফেলোর মধ্যে আওয়ামী মনোভাবাপন্ন নিরপেক্ষ লোক এবং অরিজিনাল নিরপেক্ষ লোক, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ লোক, এটা মিলেমিশে এটা এখন ফাংশন করতেছে। বিএনপি এটা ধারে কাছে এখনো যাওয়ার সুযোগ পায়নি, হয়তো যাবে সামনে, তার মতো করে লোকজন নিয়োগ দিবে। কিন্তু ন্যারেশন কি, যে 41 সালে একটা কবিতার জন্য, 41 বছর আগে একটা কবিতার জন্য তার পুরস্কার। মানে বিএনপি কত খারাপ, কত ফ্যাসিস্ট, একটা কবি কবিতা লিখেছে তার বিরুদ্ধে তার পুরস্কার কেড়ে না, নিচ্ছে। কিন্তু বাংলা একাডেমি যদি এই সিদ্ধান্ত নেয়, ও সংস্কৃতি মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তো একা একা নেয় না। সংস্কৃতি মন্ত্রণালয় জানবে না, জিজ্ঞেস করেছে, আমি কথা বলেছি, সংস্কৃতি মন্ত্রণালয় জিজ্ঞেস করেছে মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে খৈয়াম সাহেবকে। উনি বলছে যে বিষয়টা তদন্ত হচ্ছে, তদন্তের অধীন আছে, আমি তদন্ত হইলে পরে দেখা যাবে। এটা বাংলা একাডেমির যে ভাষ্য, এটাই উনি দিচ্ছে, কারণ উনি তো দায়িত্ব নিচ্ছে মাত্র 7-8 দিন হয়েছে। তো উনি বিশেষ কোনো কিছু বলে নাই, মানে একাডেমির ভাষ্যটাই অনুযায়ী। এবার একাডেমির দায়িত্বে কি আছে? হ্যাঁ, বাংলা সাহিত্যের জাহাজ, হ্যাঁ, জ্ঞানী লোক শ্রদ্ধেয় মোহাম্মদ আজম এবং আগের কমিটি সব, তো দায়ভার কার? তা বিএনপির। এটাই হলো ন্যারেটিভ। ফ্যাক্টস এবং ন্যারেটিভের থেকে এই যে আমাদের সমস্যা, এই যে আমাদের দূরত্ব, এইটাই বাংলাদেশের রাজনীতিকে ভোগাচ্ছে। হ্যাঁ, এবার একজন কবি কি নিয়ে কবিতা লিখবে, তার উপর খবরদারি করার এখতিয়ার কাউ নাই। সে জিয়ারে নিয়ে লেখুক, তাহিরে নিয়ে লেখুক, মুজিবরে নিয়ে লেখুক, তার বান্ধবীর নিয়ে লেখুক, হ্যাঁ, তার পালাতক প্রেমিকারে নিয়ে লেখুক, যারে খুশি তার নিয়ে লেখুক। আপনি পুরস্কার দিবেন তার সাহিত্য গুণ দেখে, সে কারে নিয়ে কবিতা লিখবে, আলোচনায় আসার কথা না। ধন্যবাদ শেষ করি আপনাকে। এখানে বলে, এবং এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, আপনি বিএনপির আমলে, বিগত আমলে যারা পুরস্কার পাইছে, দেখবেন সবই বিএনপি বিরোধী কবি সাহিত্যিক, বেশিরভাগই আওয়ামী মানা কবি সাহিত্যিক পুরস্কার পাইছে। তাহলে এই যে ন্যারেটিভটা আপনারা মুস্তভাবে চালাইলেন, যে আর মোহন রায়হান কি বিএনপির লোক, নিজে দাবি করে বেড়ায়। কয়দিন আগে তারেক রহমানের সাথে দেখাও করে আসছে, সেই হাস্যোজ্জ্বল ছবি, কালো এই লাল ক্যাপ পরা, হ্যাঁ, 10,000 মাইল দূর থেকে আপনি দেখতে পারবেন, সেই ছবি দেখা যাচ্ছে। সেখানে বিএনপির লোকে বিএনপি কেন অপমান করতে যাবে? এই যে ন্যারেটিভ। আচ্ছা, মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? এটা তো বেশ আলোচনা হচ্ছে যে এরকম ঘটনা হওয়া উচিত হয়নি, যদিও এর আগে এরকম শেষ মুহূর্তে পরিবর্তনের ঘটনা আছে, কিন্তু একদম নাম ঘোষণা করে এসএসএফ ট্রেনিং দিয়ে এইভাবে তাকে পুরস্কার তুলে না দেওয়া, সেই ঘটনা এরকম ভাবে ঘটে নাই। শুনেন, ব্যাপারটা হলো কি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই, এটা অনেক আগের কথা, ধরেন সে 80-র দশকের কথা বলছি, তখন জানতাম মোহন রায়হান নামে একজন কবিতা আছেন, রাজনৈতিক কবিতা লেখেন, এরশাদ বিরোধী কবিতা লিখতেন, জাসদের সঙ্গে খুবই সম্পৃক্ত ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন। ওনার অনেক কবিতা রাজনৈতিক কবিতা আমি কখনোই ভালো বুঝি না, তখনও বুঝতাম না। কিন্তু তখন যারা আমার বন্ধু বান্ধব যারা কবিতা বুঝতেন, তারাও মোহন রায়হানকে সেই মাপের কবি হিসাবে কখনো রেট করেন নাই। তো ঠিক আছে, স্লোগান ধর্মী কবিতা লিখতেন উনি। তো উনি যে এখন আসলে কবিতা লেখেন, এটি আমি আসলে ভুলে গেছিলাম। ধরেন আমি যদি 81-80 সালের কথা ধরি, তাহলে প্রায় 44 বছর আগের কথা। তো 44 বছর আগে ওনাকে আমি কবি হিসেবে চিনতাম। তারপরে উনি ওই সোল টোল করতেন, এই মানুষের তেলবিহীন রান্না করে কেমন করে খাইতে হয়, এটার উপর উনি অনেক কোর্স টোর্স করতেন, ওনার প্রতিষ্ঠান আছে, উনি তো এগুলি নিয়ে ব্যস্ত। তো এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটা জিনিস জানলাম। একটা জিনিস হলো, বাংলা একাডেমি আমাকে জানালেন যে মোহন রায়হান এখনও কবি। ভালো, এটা একটা বিরাট তথ্য পাইলাম, আমাদের কাছে জানা আসলো। বাংলা একাডেমি মাঝে মাঝে এরকম কিন্তু করে, একদম মানে প্রত্নতাত্ত্বিকের মতো একদম কবর খুঁজে একজনকে সাহিত্যিক, একজন কবি, একজন গবেষককে তারা খুঁজে বাইর করে নিয়ে আসে। তো ওনারা এই কাজটা করছেন। তারপরে আমরা এটাও জানলাম যে বাংলা একাডেমি আসলে প্রতিভা থেকে কাউকে পুরস্কার তালিকা আনে না, তারা আনে ধরাধরির মাধ্যমে আনে। হয়তো অনেকে মনে করেছেন যে ওনাকে দিলে হয়তো আমার কোটাটা পূর্ণ হবে, তো উনি এটা করেছেন। এবং তারপরে আবার পরে এসে মনে হয়েছে ওনার, আর এর মধ্যে তো ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন যে এটা আমি দেব পুরস্কার, 2 দিন পরে তো কেউ না কেউ খুঁজে বের করবে যে উনি কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা লিখছেন, যেখানে নাকি জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
তো সেটার জন্য তো তাহলে তো আমার তাহলে বুঝো চাকরিটা যদি চলে যায়, তো চাকরিটা বজায় রাখার জন্য উনি মরিয়া হয়ে গেছেন। মরিয়া হয়ে যে তিনি তাড়াতাড়ি এটাকে বন্ধ করছেন। দেখেন ওনাকে কিন্তু পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয় নাই, তালিকায় ওনার নাম আছে, কিন্তু ওনাকে পুরস্কারটা হস্তান্তর করা হয় নাই। মানে এর চেয়ে অপদার্থ কোনো ব্যক্তি বাংলা একাডেমির দায়িত্বে ছিল বলে আমার কাছে মনে হয় না। মানে এরকম অপদার্থকে যে আমি মাঝে মাঝে বলি, মাঝখানে আগে বলছিলাম যে ডক্টর ইউনূসের মানে একটা বিশাল গুণ হলো উনি এতগুলি অপদার্থ কীভাবে খুঁজে একসঙ্গে এরা জড়ো করলো। তো এইটা খালি ওইখানে না খালি ক্যাবিনেটে না, উনি বিভিন্ন সংস্থায়ও যে কতগুলো অপদার্থকে নিয়ে আসছে তার বড় প্রমাণ হলো এই ঘটনা। এক নম্বর কথা হলো তুমি ওনাকে দিলা কেন, দুই নম্বর কথা হলো দিলা যখন তখন পুরস্কারটা হস্তান্তর করলা না কেন, তিন নম্বর কথা হলো করলা না দুই মানে তরকারি ভালো হয় নাই এই জন্য আমি এটা খাবো না, 2 দিন পরে পচাইয়া খাবো, মানে 2 দিন পরে সে আবার খাবে, এখন সে খাইতে রাজি হয়েছে, এতক্ষণ যে তরকারি গন্ধ উঠে গেছে এটা তার খেয়াল নাই, এখন সেটা খাবে। তো এই ধরনের অপদার্থ লোকগুলিকে যত তাড়াতাড়ি পারেন গুরুত্বপূর্ণ পদ থেকে আগে বিদায় করেন, তারপরে এগুলো নিয়ে আলোচনা করেন। এই আলোচনার যোগ্যই না। বিদায় কেমনে করবে? নিরপেক্ষ লোক রাইতে হবে না আপনার, একটা দলের পক্ষে না হইলে নিরপেক্ষ লোক হইতে পারে। আর এই লোক কোথাকার কে, আমি এই যে মানে যাকে একাডেমি মহাপরিচালক বলেছে এর নামও জীবনে শুনি নেই। বলেন কি, আপনি তো বাংলাদেশে ভিসা নিয়ে আসতে